বাংলাদেশের জন্য ১২ই ফেব্রুয়ারির দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। এক দশকেরও বেশি সময় পর দেশ একটা সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চলেছে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই নির্বাচন কি দেশকে আবার সেই সংঘাতের পুরনো পথে ঠেলে দেবে, নাকি গণতন্ত্রের একটা নতুন সকাল আনবে? চলুন একটু গভীরে গিয়ে দেখি পরিস্থিতিটা ঠিক কী। ঢাকার একজন সাধারণ বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন, তারই কথাটা, এটা কিন্তু শুধু তার একার কথা না, তাই না? সারা দেশের সাধারণ মানুষের মনের কথাই যেন এটা। এবারের নির্বাচনে কে জিতবে বা কে হারবে, তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা আর শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার। তো প্রথমে আমাদের বুঝতে হবে কেন এই নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, এত উত্তেজনা। এর পেছনের কারণগুলো আসলে কি? ভাবুন তো একবার, প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটার। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। আর সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসানের পর এই প্রথম দেশে একটা জাতীয় নির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবেই এর গুরুত্ব অনেক বেশি। আর এই পুরো নির্বাচনটা হচ্ছে কিন্তু নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। মানে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ পরিস্থিতি তৈরি করে ভোটটা আয়োজন করার চেষ্টা করছে। তো চুনাবি ময়দানে কারা কারা আছে? একদিকে আছে দেশের অন্যতম বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিএনপি। আর অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১টা দলের একটা জোট। আর এই জোটে কিন্তু ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টিও যোগ দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন, মানে যেটাকে বলা যায় খেলার মাঠই পাল্টে গেছে, সেটা হলো আওয়ামী লীগের অনুপস্থিতি। ভাবুন, গত ৪টা নির্বাচনে যারা জিতেছে সেই দলটাই এবার নির্বাচনের বাইরে। ছাত্র জনতার আন্দোলনের পর তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা দেশের রাজনীতির পুরো হিসাবটাই বদলে দিয়েছে। আচ্ছা, রাজনীতির সমীকরণ তো বুঝলাম, কিন্তু যে বিষয়টা নিয়ে সবার মনে সবচেয়ে বেশি ভয়, সেটা হলো সহিংসতা। আর সত্যি বলতে, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সহিংসতার ছায়াটা বেশ দীর্ঘ, আর বলা যায় বেশ রক্তাক্ত। নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু দেশের নানা জায়গায় ঝামেলা শুরু হয়ে গেছে। এ পর্যন্ত অন্তত ৬২টা নির্বাচনী সংঘর্ষে খবর পাওয়া গেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, এর মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী মারাও গেছেন। বুঝতেই পারছেন, মানুষের মনে আতঙ্ক তৈরি হওয়ারই কথা। মাঠের অবস্থা যে কতটা গরম, এই ছবিগুলো দেখলেই কিছুটা আঁচ করা যায়। এই যে বিক্ষোভ, এই যে সংঘর্ষ, এগুলো দেখলেই কিন্তু মানুষের মনে অতীতে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ফিরে আসছে, যে স্মৃতিগুলো কেউ আর মনে করতে চায় না। আরে ভয়টা কিন্তু অমূলক না। ইতিহাস দেখুন, ১৯৯১ সালের নির্বাচনে ৪৯ জন, ২০১৪ সেই বিতর্কিত নির্বাচনে ভাবা যায় ১৪২ জন, আর ২০১৮ নির্বাচনেও ৮ জন মানুষ নির্বাচনী সহিংসতায় প্রাণ হারান। এই সংখ্যাগুলোই আসলে বলে দেয় ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। অতীতে আমরা এটাও দেখেছি যে নির্বাচন বয়কট করা হলে কি হয়। ১৯৯৬ আর ২০১৪ সালে যখন প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছিল, তখন দেশজুড়ে কী পরিমাণ সহিংসতা হয়েছিল তা আমাদের অনেকেরই মনে আছে। আর সেই নির্বাচনগুলোর বৈধতা নিয়েও কিন্তু বিরাট প্রশ্ন উঠেছিল। আসলে কি এই নির্বাচনটা শুধু কে ক্ষমতায় আসবে বা কে যাবে তার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে দেশের পুরো ভবিষ্যৎ কাঠামোটা আর সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের চাওয়া পাওয়ার প্রশ্ন। এখন ভোটারদের সামনে প্রশ্নগুলো কিন্তু খুব সাধারণ এবং খুব জরুরি। গণতন্ত্র কি ফিরবে? দেশের অর্থনীতির যে অবস্থা, সেটা কি ঠিক হবে? এই যে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, দুর্নীতি, এগুলোর কি কোনো সমাধান হবে? আর সংবাদ মাধ্যম কি স্বাধীনভাবে কথা বলতে পারবে? এই সব প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আর হ্যাঁ, আরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ১২ই ফেব্রুয়ারি কিন্তু শুধু সাধারণ নির্বাচনই হচ্ছে না, এর সাথে একটা জাতীয় গণভোটও হবে। তার মানে দিনটার গুরুত্ব আরও অনেক বেশি। তো এই গণভোটটা কিসের ওপর? এটা হচ্ছে জুলাই চার্টার নামে একটা প্রস্তাবনার ওপর। এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় ক্ষমতায় একটা ভারসাম্য আনা। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কিছুটা কমানো আর বিচার বিভাগের স্বাধীনতাকে আরও মজবুত করা।
এর মধ্যে কিন্তু একটা উদ্বেগের খবরও আসছে। মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট করছে যে নির্বাচনের আগে নারী, শিশু আর ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নাকি বাড়ছে। এটা কিন্তু পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তো এত সব কিছুর পর সেই মূল প্রশ্নটাতেই আমরা ফিরে আসি, বাংলাদেশ এখন কোন দিকে যাবে? শুধু আমরা না, পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। এই নির্বাচনের আন্তর্জাতিক গুরুত্ব যে কতটা, সেটা একটা সংখ্যা দিলেই বোঝা যাবে। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে প্রায় ২০০ জন পর্যবেক্ষক এসেছেন বাংলাদেশে। তারা পুরো প্রক্রিয়াটার উপর নজর রাখছেন। এই পুরো পরিস্থিতিটাকে হয়তো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সুজনের প্রধান বদিউল আলম মজুমদারের একটা কথা দিয়ে খুব ভালোভাবে বোঝানো যায়। তিনি বলছেন, আসল চ্যালেঞ্জটা হলো সরকারি আশ্বাস কি মানুষের মনের ভয়কে দূর করতে পারবে, যে ভয়টা শুধু এখনকার ঘটনা থেকে না, আমাদের ইতিহাস থেকেও তৈরি হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশ তার জন্য কোন ভবিষ্যৎ বেছে নেবে? এটা কি একটা নতুন স্থিতিশীলতার শুরু, নাকি সেই পুরনো সংঘাতের চক্রেই আবার ফিরে যাওয়া? উত্তরটা দেবে সময় আর বাংলাদেশের আপামর জনগণ।